আজকের গল্প শাশুড়ি মা। গল্পকার প্রলয় কুমার নাথ। চারিদিকে উলু আর শঙ্খধ্বনির মাঝে সাদা কাপড়ের উপরে দুধে আলতা মাখা পা ফেলে নববধূর বেশে ধীরে ধীরে শ্বশুরবাড়ির ভেতরে প্রবেশ করছিল মঞ্জরি। পাশে তার নতুন বর পলাশ। পলাশের বাবা নেই, তার মা হিরণময়ী দেবী হলেন এই বাড়ির কর্ত্রী। অনেক পুরুষ ধরেই পলাশদের বনেদি কাঠের ব্যবসা রমরমিয়ে চলেছে। অর্থ আর প্রতিপত্তিতে ভরপুর হিরণময়ী দেবীর সংসার। তাদের এই সুবৃহৎ তিনতলা বাড়িটাকে এই পাড়ার সকলেই চৌধুরী বাড়ি হিসেবে চেনে। পলাশের বাবা শশধর চৌধুরী কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোকের মায়া ত্যাগ করে চলে যান। এদিকে পলাশ ততদিনে ইঞ্জিনিয়ারিং পড়ে সল্টলেকের একটি বড় আইটি কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। তাই স্বামীর মৃত্যুর পর হিরণময়ী দেবী তাদের পারিবারিক ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেন। মঞ্জরির মা বিমলা দেবী ছিলেন হিরণময়ী দেবী ছোটবেলার সই। তার মেয়ে হওয়ার পর হিরণময়ী দেবী ঠিক করেই রেখেছিলেন যে ওই মেয়ের সাথে পলাশের বিয়ে দেবেন। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মঞ্জরির ভাগ্য খারাপ। তার বাবা মা তো অনেক আগেই মারা গিয়েছেন এবং এতদিন সে যেন ছিল তার দুই দাদার চোখের কাঁটা। তাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে পেরে ওর দাদারা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। মঞ্জরির গায়ের রংটা একটু চাপা হলেও ছোটবেলা থেকেই তার মুখশ্রী একেবারে দেবী প্রতিমার মতো। অবশ্য ছেলের বিয়ে দেওয়ার আগে পলাশের মতামত নেন হিরণময়ী দেবী। তারও মঞ্জরিকে পছন্দ হয়েছিল। তাই বলতে গেলে এক কাপড়েই মঞ্জরিকে এই বাড়ির বউ করে এনেছিলেন হিরণময়ী দেবী। নিজের সইয়ের মেয়েকে যেন নিজের মেয়ের মতোই ভালোবাসতেন তিনি। বিয়ের পরে মঞ্জরির জীবনের কয়েকটা বছর যেন স্বপ্নের মতো কেটেছিল। তার ছোটবেলাটা অভাব অনটন এবং দুই দাদা বৌদির চক্ষুশূল হয়েই কেটেছে। তাই বিয়ের পর এই নতুন বাড়িতে এত প্রাচুর্যের মধ্যে এসে এত ভালো স্বামী এবং শাশুড়ি পেয়ে সে যেন নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছিল না। এই বাড়িতে তার সব থেকে আপন হলো তার শাশুড়ি মা হিরণময়ী দেবী। ছোটবেলাতে মাকে হারানো মেয়েটা যেন নতুন করে ফিরে পেয়েছে তার মাকে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু তারপরেই মঞ্জরির ভাগ্যে দেখা দিল ভয়ানক বিপর্যয়। তার স্বামী পলাশ যেন কেমন বদলে যেতে লাগলো। প্রথম মঞ্জরিকে সময় কম দিতে লাগলো সে। অফিস থেকে দেরি করে বাড়ি ফিরতে লাগলো। প্রায় দিন বাইরে থেকে খেয়ে আসতো সে। তারপর রাতে কিছুক্ষণ অফিসের ল্যাপটপে মুখ গুঁজে বসে কী সব করে হারিয়ে যেত ঘুমের দেশে। নিজেকে বড্ড একা লাগতো মঞ্জরির। স্বামীর আদর পাওয়ার জন্য আকুল হয়ে থাকতো সে, কিন্তু পলাশ যেন তার দিকে ফিরেও তাকাতো না। এরপর পলাশের মঞ্জরির প্রতি উদাসীনতা যেন ধীরে ধীরে রূঢ়তার রূপ নিতে থাকলো। এখন ছোটোখাটো বিষয়ে তার সাথে ঝগড়া করে পলাশ। মাঝে মাঝে বেডরুমে রাখা সোফাতে শুয়ে রাত কাটাতে হয় মঞ্জরিকে। এমনই সময় নিজের শরীরের মধ্যে অপর একটি প্রাণের উপস্থিতি উপলব্ধি করতে পারে মঞ্জরি। এখনো অবধি স্বামীর সাথে এই দূরত্বের কথা হিরণময়ী দেবীকে জানায়নি মঞ্জরি, কিন্তু এরপর যা হলো তাতে সে বাধ্য হলো জানাতে। গোপনে পলাশের মোবাইলে চ্যাট দেখে মঞ্জরি বুঝতে পারল যে তার স্বামীর পরকীয়া চলছে তার অফিসের এক মহিলা কলিগের সাথে। সেই মহিলার নাম হলো তৃণা। এই কথা জানাজানি হতেই পলাশের সাথে মন কষাকষি আরও বাড়ল মঞ্জরির। পলাশ শুরু করলো কথায় কথায় মঞ্জরির গায়ে হাত তোলা। মঞ্জরির গর্ভে সন্তান আছে জেনে জোর করে পলাশ তার একজন চেনা ডাক্তার বন্ধুকে দিয়ে মঞ্জরির গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ করালো। জানা গেল যে মঞ্জরি একজন কন্যা সন্তানকে জন্ম দিতে চলেছে। তারপর থেকেই তার উপর পলাশের শারীরিক এবং মানসিক অত্যাচার আরও বেড়ে চলল। পলাশ মঞ্জরিকে চাপ দিতে লাগলো বাচ্চাটিকে অ্যাবর্ট করার জন্য, কিন্তু মঞ্জরি তাতে একেবারেই রাজি হলো না। এরপর থেকেই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে এসে মঞ্জরির উপর পাশবিক অত্যাচার করতে লাগলো পলাশ। তার জামায় লিপস্টিকের দাগ, মহিলা পারফিউমের গন্ধ ইত্যাদি আরও বেশি করে জানান দিতে লাগলো তার পরকীয়ায় লিপ্ত থাকার কথা। স্বাভাবিকভাবেই মঞ্জরির উপর তার স্বামীর এই নির্যাতন চোখে পড়ল হিরণময়ী দেবীর। তিনি কিন্তু অন্যান্য শাশুড়ির মতো ছেলের দিকে হয়েই বৌমার প্রতি আরও অত্যাচার করতে শুরু করলেন না, বরং শক্ত হাতে পলাশের এই অন্যায়ের প্রতিবাদ করতে থাকলেন। পলাশের হাত থেকে অন্তঃসত্ত্বা মঞ্জরিকে আপ্রাণ বাঁচাতে চেষ্টা করতে লাগলেন।
কিন্তু একদিন প্রমাদ গুনতে হলো হিরণময়ী দেবীকে। সেদিন মদ্যপ পলাশ মায়ের বাধা উপেক্ষা করে মঞ্জুরির গায়ে হাত তুলতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, আমি তোর সাথে থাকতে চাই না, বুঝলি? আমি ত্রিনাকে এই বাড়ির বউ করে আনতে চাই। তুই বেরো, দূর হ এই বাড়ি থেকে। এই বলে মায়ের সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে মঞ্জুরিকে চুলের মুঠি ধরে তাকে দেওয়ালের দিকে ঠেলে দিল। মঞ্জুরি আছড়ে পড়ল দেওয়ালের গায়ে। তার পেটে খুব জোরে আঘাত লাগলো। তখনই তার যোনিপথ দিয়ে রক্তক্ষরণ হওয়া শুরু হলো। যন্ত্রণায় চিৎকার করতে করতে মেঝেতে পড়ে ছটফট করতে থাকলো মঞ্জুরি। নিজেকে আর সামলাতে না পেরে ছেলের গালে শটান এক থাপ্পড় কষান হিরণময়ী দেবী। তখনই অ্যাম্বুলেন্স ডেকে মঞ্জুরিকে হাসপাতালে পাঠান তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। মঞ্জুরি প্রাণে বেঁচে গেলেও জন্মাবার আগেই চিরবিদায় নিল তার গর্ভের কন্যা সন্তান। মঞ্জুরিকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে পলাশের উদ্দেশ্যে চিৎকার করে ওঠেন হিরণময়ী দেবী। তুই তাহলে ত্রিনার সাথেই নিজের ঘর বাঁধতে চাস, তাই তো? বেশ, তবে মনে রাখিস সেটা যেন এই বাড়ির চৌহদ্দির বাইরে হয়। ভুলে যাস না, এই বাড়ি, এই ব্যবসা সবই তোর বাবা আমার নামে করে গিয়েছেন। আজ এই সকল বিষয় সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম আমি। যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। আজ থেকে জানবো আমার কোনো ছেলে নেই, শুধু একটি সন্তান আছে আমার, আর সে হলো মঞ্জুরি। আমার সব বিষয় সম্পত্তি আমি তাকেই দিয়ে যাব। সদ্য সন্তানহারা মঞ্জুরিও মেয়ের শোক ভুলে তার শাশুড়ি মায়ের এই ইস্পাত কঠিন রূপ দেখে অবাক হয়ে গেল। তার শাশুড়ি মা তাকে এতটাই স্নেহ করেন যে তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করার জন্য নিজের পেটের ছেলেকেও এত বড় শাস্তি দিতে পারেন। এমন কাজ করার সাহস আর কজন শাশুড়ি মা দেখাতে পারেন? না, সত্যিই নিজের সিদ্ধান্তে অটুট থেকেছেন হিরণময়ী দেবী। এই বাড়িতে থাকতে গেলে পলাশকে ত্রিনাকে ত্যাগ করতেই হবে। তবু মঞ্জুরির সাথে থাকতে চাইল না পলাশ। শেষে আর কোনো উপায় না দেখে এই বাড়ি, এই সমস্ত বিষয় আশায় থেকে বেরিয়ে গিয়ে ত্রিনার সাথে অন্যত্র সংসার পাতল সে। এই বাড়িতে শুধু রয়ে গেল এক মা এবং তার মেয়ে। এমনভাবেই কাটতে লাগলো সপ্তাহ, মাস এবং বছর। বয়স্ক হিরণময়ী দেবীর সকল দেখাশোনার ভার নিয়েছে মঞ্জুরি। স্বামীকে হারিয়ে কিছুদিন চোখের জল ফেলেছিল সে, কিন্তু পরে বুঝতে শিখেছে যে যার কাছে তার নিজের কোনো দাম নেই, তাকে দাম দিয়ে তার জন্য চোখের জল ফেলারও কোনো দরকার নেই। এখন মঞ্জুরির সমস্ত সংসার জুড়েই আছেন হিরণময়ী দেবী। মায়ের থেকেও সে যেন আরও বেশি আপন মঞ্জুরির কাছে। তবে একটা অভাব মাঝে মাঝেই উপলব্ধি করে মঞ্জুরি, এবং তা হলো তার হারানো শিশুকন্যাটির অভাব। হিরণময়ী দেবীও বুঝতে পারেন মঞ্জুরির মনের কথা। তাই তো এই বাড়িতেই একটা ছোটোখাটো নাচের স্কুল খুলে দিয়েছেন তিনি। সেখানে নাচ শেখায় মঞ্জুরি। ছোটবেলায় অভাবে অনটনে পড়াশোনা তেমন না শিখলেও বাবা মা বেঁচে থাকতে নাচ শিখেছিল সে। কত ছোট ছোট ছেলেমেয়েরা এই স্কুলে নাচ শিখতে আসে। তাদের সকলকে পেয়ে যেন নিজের গর্ভের সন্তানটির শোক ধীরে ধীরে ভুলতে শুরু করেছে মঞ্জুরি। এমন সময় এই নাচের স্কুলে ভর্তি হয় টুম্পা নামের 8 বছরের একটি ছোট্ট মেয়ে। তার বাবা অরুণকান্তি মজুমদার হলেন এই শহরের নামকরা ডাক্তার। দামি গাড়ি করে ওদের ড্রাইভার ওকে এই স্কুলে দিয়ে যায়, আবার সময় মতো নিতে আসে। টুম্পাকে খুব সুন্দর দেখতে, যেন ছোট্টখাট্ট একটা পরী। মেয়েটাকে খুব স্নেহ করে মঞ্জুরি। ওকে দেখে বারবার নিজের গর্ভের কন্যা সন্তানটার কথা মনে পড়ে যায় তার। টুম্পা নাচে ভালোই পারদর্শী, কিন্তু মেয়েটা কেমন যেন একটু চুপচাপ। এই বয়সের অন্যান্য মেয়েদের মতো এমন হাসিখুশি নয়। তার মনের খুব কাছে আসতে শুরু করে মঞ্জুরি। টুম্পাও খুব ভালোবাসতে শুরু করে মঞ্জুরিকে। একদিন নাচের ক্লাস শেষ হয়ে গেলে টুম্পা কেন এত চুপচাপ এই কথা জিজ্ঞেস করাতে সে মঞ্জুরিকে বলল, জানো তো আন্টি, আজ 1 বছর হলো আমার মাম্মাম নেই। কি যেন একটা রোগ হয়েছিল মাম্মামের, তাই বাপি বলে মাম্মাম ওই আকাশে তারা হয়ে গিয়েছে। আমার সকল বান্ধবীদের মাম্মাম আছে। দেখো, সবাইকে তাদের মাম্মামরা নিতে আসে। সকলে কি সুন্দর মাম্মামদের হাত ধরে বাড়িতে ফেরে, কিন্তু আমি পারি না। মাম্মামের কথা বড্ড মনে পড়ে জানো আন্টি। আমাকে খুব ভালোবাসতো মাম্মাম, ঠিক তোমার মতো। তুমি কি আমার মাম্মাম হবে আন্টি?
বলতে বলতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো টুম্পা। মঞ্জুরি টুম্পার শেষের কথাগুলো শুনে একটু চমকে উঠল ঠিকই, কিন্তু পর মুহূর্তেই তাকে বুকে টেনে নিল। ঠিক সেই সময় নাচের ক্লাসরুমে দরজার কাছে চোখ গেল মঞ্জুরির। সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং অরুণকান্তি বাবু। আজ ড্রাইভারকে ছুটি দিয়ে নিজেই মেয়ের নাচের ক্লাস থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন তিনি। টুম্পা এতক্ষণ মঞ্জুরিকে যা বলছিল তার সমস্তই শুনেছেন তিনি। তার কাছ থেকেই মঞ্জুরি জানতে পারল যে অগ্ন্যাশয়ে ক্যান্সার হয়েছিল অরুণবাবুর স্ত্রী সৌদামিনীর। যখন ধরা পড়েছিল তখন শেষ স্টেজ। তাই নিজে ডাক্তার হয়ে শত চেষ্টা করেও তিনি বাঁচাতে পারেননি নিজের স্ত্রীকে। ধীরে ধীরে অরুণবাবুর সাথে মঞ্জুরির পরিচিতি বাড়তে থাকে। নিজের সম্বন্ধে সমস্ত কথা সে বলে অরুণবাবুকে। একদিন অরুণবাবু টুম্পার মতো মঞ্জুরিকে বলেন, টুম্পার কাছে মায়ের অভাব যেমন আছে, আপনারও তেমন জীবনে অভাব রয়েছে নিজের সন্তানের। আজ যদি আপনি আমার স্ত্রী হয়ে আমাদের বাড়িতে এসে টুম্পাকে নিজের সন্তানের জায়গায় বসাতে পারেন, তাহলে দুজনের অভাবই আর থাকে না। বলুন, আপনি কি রাজি হবেন? মঞ্জুরি অবাক হয়ে তাকিয়ে থাকে সুদর্শন অরুণবাবুর দিকে। অতঃপর মাথা নত করে বলে ওঠে, এ তো আমার পরম সৌভাগ্যের কথা অরুণবাবু, যে আপনি আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছেন। আমিও টুম্পাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি, আর সেও আমাকে মা হিসেবে পেতে চায়। কিন্তু এই বাড়ি ছেড়ে যে আমি যেতে পারবো না অরুণবাবু। আমার শাশুড়ি মা শুধু আমার শাশুড়ি নন, তিনি এখন আমার মা। তার সব দায়িত্ব এখন আমার। যে মানুষটা আমার মুখের দিকে চেয়ে নিজের ছেলেকে অবধি ত্যাগ করেছেন, আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে তাকে কে দেখবে বলুন? আমার ভাগ্যটা ছোটবেলা থেকেই খারাপ জানেন, বলেছিলেন অরুণবাবু। বিয়ের কয়েক বছরের মধ্যে যেমন স্ত্রীকে হারালাম, মা বাবাকেও তেমনই হারিয়েছিলাম ছোটবেলাতেই। তাই স্ত্রীর সাথে মায়ের অভাবও যে কী তা আমি বুঝি। তাই ভাবুন না যে টুম্পার জন্য নতুন মায়ের সাথে নিজের জন্য নতুন এক মাকে নিয়ে বাড়িতে যেতে চলেছি। আজ থেকে তার সকল দায়িত্ব শুধু আপনার নয়, আমারও। অবশ্য তাতে যদি আপনাদের সকলের মত থাকে তবেই। মঞ্জুরি দেখল যে ততক্ষণে সেখানে এসে হাজির হয়েছে হিরণময়ী দেবী। অরুণবাবু সব কথাই তিনি শুনেছেন। তার মুখে সম্মতিসূচক প্রশান্ত হাসি। অরুণবাবু আর মঞ্জুরি দুজনে মিলেই হিরণময়ী দেবীর পায়ে হাত স্পর্শ করে প্রণাম করল। তাদের বুকে টেনে নিলেন হিরণময়ী দেবী। মঞ্জুরিকে বুক ভরা আশীর্বাদ দিয়ে তিনি বলে উঠলেন, খুব সুখে থাক মা, নতুন করে স্বামীর সন্তান নিয়ে সুখে ঘর কর। এটাই তো আমি এতদিন ধরে চাইতাম, যাতে স্বামী সন্তানের সুখ থেকে বঞ্চিত হয়ে তোর জীবনটা নষ্ট না হয়। অরুণবাবু হিরণময়ী দেবীকে বলে উঠলেন, এই বয়সে আপনাকেও কিন্তু আমরা ছাড়ছি না মা। আজ থেকে আপনি আমাকে নিজের ছেলে বলেই মনে করবেন, আর আমাদের সাথেই থাকবেন। আজ থেকে আপনার সকল দায়িত্ব আমার আর মঞ্জুরির। এরপর একদিন শুভ দিন দেখে মঞ্জুরির সাথে অরুণবাবুর বিবাহ হয়ে গেল। টুম্পা ফিরে পেল তার মাকে, মঞ্জুরিও যেন ফিরে পেল তার সন্তানকে, আর সর্বোপরি নিজের কন্যাসম পুত্রবধূকে নিজের গর্ভের সন্তানের অত্যাচারের হাত থেকে বাঁচাতে তাকে ত্যায্য পুত্র করে যে একটুও ভুল সিদ্ধান্ত নেননি হিরণময়ী দেবী, তা তিনি বুঝতে পারলেন। তার সেই মেয়েই যে তাকে ফিরিয়ে দিল তার ছেলে নাতনি সহ গোটা পরিবারটিকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।